তার মানে রাষ্ট্রপতি হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ। সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে অবস্থান করেও রাষ্ট্রপতি চুপ্পু বিদেশ যেতে পারছেন না। তিনি যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন, তিনি যেই রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না। কারণ আমরা মনে করতেছি আপনি বিদেশ গেলে হয় পালিয়ে যাবেন এবং আমাদের সাংবিধানিক সফর হবে, অথবা আপনি বিদেশ গিয়ে আপনি এক পলাতক রাষ্ট্রপতি আরেক পলাতক প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে একটা পূর্ববাসী সরকার ডাক দিবেন। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হঠাৎ করে বাংলাদেশের জন্য একটা বিরাট সুখবর। আমাদের আওয়ামী রাষ্ট্রপতি মুজিব সৈনিক শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সরকার নড়ে চলে বসেছে, জরুরি সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের তাৎপর্য অনেক, এবং বলা হচ্ছে যে বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশি বিভিন্ন মিশন সূত্রে এ তথ্য নিশ্চিত করা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, গত 5 আগস্টের পর বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি সরানো হয়ে গেছে। এটা গত 5 তারিখের পরেই সরিয়ে ফেলা হয়েছে। বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন, যেমন যে কোনো সময় প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু আউট হচ্ছেন। দ্বিতীয় খবর, যে কোনো সময় পদত্যাগ করতে পারেন ডক্টর ইউনূস, তার সামনে বেশ শক্ত চ্যালেঞ্জ তৈরি হয়ে গেছে। পাশাপাশি আরো বিপজ্জনক খবর হলো বাংলাদেশ আরেকটা বিপ্লবের মুখোমুখি হতে পারে। জুলাই বিপ্লবের পর আরেকটি বিপ্লবের আশঙ্কা আছে। এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে চাই। পাশাপাশি বাংলাদেশে ইসলামী রাজনীতি কারা চায়, কেন চায়, বা আদৌ কি বাংলাদেশে ইসলামী রাজনীতি সফলতা পাবে কিনা, আর সেই সফলতা পেতে হলে কি করতে হবে, অথবা ইসলামী রাজনীতি বা ইসলামী সরকার, যেটাকে রাজনীতি বলছি সেটা সরকার, ইসলামী সরকার কি আদৌ বাংলাদেশের প্রয়োজন আছে কিনা, এটা নিয়ে আমি ইতিহাস নির্ভর একটা আলোচনা করতে চাই। আশা করি ভিডিওটি সর্বাধিক শেয়ার করবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি উপস্থাপন করব এই ভিডিওর ভেতরে। প্রথমে আমি কারেন্ট সিচুয়েশন নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হলো আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা দেখলাম যে আমাদের বিদেশি সকল কূটনৈতিক মিশনে আমাদের অবৈধ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরিয়ে ফেলতে বলা হয়েছে। আমি বেশ কয়েকটা কূটনৈতিক কর্তার সাথে কথা বলে যা জানলাম, এটি মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশি বিভিন্ন মিশন সূত্রে এ তথ্য নিশ্চিত করা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, গত 5 আগস্টের পর বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি সরানো হয়ে গেছে। এটা গত 5 তারিখের পরেই সরিয়ে ফেলা হয়েছে। এর আগে ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেল না দিলেও টেলিফোনে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে মন্ত্রণালয়ের নির্দেশনার তথ্য দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্যান্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে। তার মানে আমরা একটা ইঙ্গিত পাচ্ছি যে হাসিনার প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে যে কোনো সময় বিদায় করে দেওয়া হচ্ছে। তিনি তার বাংলাদেশের যেই ক্ষমতার কেন্দ্রে বসে আছেন বা তাকে নিয়ে যে দীর্ঘদিন আলোচনা সমালোচনা, এটা শেষ হতে যাচ্ছে। আমরা এটুকু মোটামুটি নিশ্চিত। দর্শক, আমি আরেকটা খবরে কিঞ্চিত আপনাদের একটু জানাতে চাই, যে খবরটি আসলে আজকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় খুব আলোচিত হয়েছে। আমাদের একজন সেনা অফিসার, আপনারা তাকে চিনেন সবাই কম বেশি, জিয়াউল আহসান, তার বিরুদ্ধে আজকে আমরা দেখলাম যে অনেকগুলো খবর প্রচার হয়েছে, মানে অনেকগুলো বিষয় উঠে এসছে যে তিনি তার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে বসা থাকা অবস্থায় তিনি অনেকগুলো হত্যা করেছেন। কাউকে তিনি নৌকায় উঠিয়ে মাথায় গুলি করেছেন, কাউকে পেট কেটে ভাসিয়ে দিয়েছেন, কাউকে রেল লাইনে শুয়ে দিয়ে মেরে রেল লাইনে শুয়ে দিয়েছেন, পরে রেলে কাটা পড়েছেন। এরকম করে অজস্র হত্যাকাণ্ড চালিয়েছেন জিয়াউল আহসান। আমরা গত 16টা বছর কি ভয়াবহ অন্ধকারে ছিলাম কল্পনা করেন। যাদেরকে আমরা দেশ প্রেমিক সেনাবাহিনী বলি,
সেই সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি এদেশের মানুষকে কি নিষ্ঠুরভাবে মেরেছেন, আমি তো 3-4টা বলেছি। তার বিরুদ্ধে শত শত হত্যাকাণ্ডের অভিযোগ। এই পোশাকটাকে আমরা দেশপ্রেমিক বাহিনী বলি। এটা হয়তো আপনারা খবরপত্র দিয়ে গেছেন, এটা আমার দীর্ঘ আলোচনার বিষয় নয়। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো বাংলাদেশে ইউনূসকে যারা ক্ষমতায় বসিয়েছিলেন তারা ইউনূসের প্রতি অনাস্থা জানিয়ে ফেলেছেন। ইতিমধ্যে ইউনূসকে যারা বসিয়েছেন সেই ছাত্ররা ইউনূসকে লাল কার্ড দেখিয়েছে। তারা ইউনূসকে বলছেন, আপনি কারো কাছে ক্ষমতা যে বিক্রি করে দিলেন, এটা কেন? আপনাকে হাজারো মায়ের বুক খালি করা, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই মসনদে বসতে দেওয়া হয়েছিল, কারণ আপনি এই দেশটাকে পরিবর্তনের দিকে নিয়ে যাবেন। আপনি ছিলেন সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি। কিন্তু আপনি কি করলেন প্রফেসর ইউনূস? আপনি আপনার সকল মামলাগুলোকে খারিজ করলেন একে একে। আপনার কোম্পানি এই রাষ্ট্রকে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কর ফাঁকি দিয়েছিল, সেখান থেকে আপনার কোম্পানিগুলোকে বাঁচালেন, রাষ্ট্রকে ট্যাক্স থেকে বঞ্চিত করলেন। এই ট্যাক্স আপনাকে আর দিতে হলো না। কোটি কোটি টাকা আপনি রাষ্ট্রকে ফাঁকি দিলেন এই ক্ষমতায় বসে। আপনার আত্মীয় স্বজনকে গুরুত্বপূর্ণ পদে বসালেন। তারপর আপনি মানবাধিকার কমিশন নামে বাংলাদেশে পশ্চিমাদের একটা কি বলবো খুঁটি বাংলাদেশে গেড়ে দিলেন, এবং পশ্চিমাদের যেটুকু খুশি করানোর আপনি করলেন। এবার আপনি চলে যাবেন, কারণ আগামীতে এই দেশে আপনাকে ব্যবসা করতে হবে। তাই যারা ক্ষমতায় আসতে পারে তাদেরকে আপনি খুশি করাচ্ছেন। এটা হলো যারা বিপ্লবের প্রধান অংশীজন, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন বা যারা রাজপথ থেকে ফাইট করেছেন তাদের অভিযোগ ইউনূসের বিরুদ্ধে। তার মানে ইউনূসকে যারা বসিয়েছেন তারা হতাশ হয়ে গেছেন এবং তারা ইউনূসকে লাল কার্ড দেখিয়েছে। কিছু কিছু মাধ্যম বলছে, সূত্র বলছে যে ইউনূস তিনি যে কোনো সময় পদত্যাগ করতে পারেন, কারণ তার প্রতি প্রতিটা দলের যে অনাস্থা, এটা তার বাংলাদেশে তার যে এত বছরের অর্জন, এই অর্জনকে ম্লান করে দিয়েছে। তাই ইউনূস যেমন একটি বড় দলকে পারছে না কোনো কিছুতে রাজি করাতে, আবার তেমনি তিনি পারছেন না সাহস করে কোনো সিদ্ধান্ত নিতে রাষ্ট্রের পক্ষে। এই বিষয়গুলো তাকে চরমভাবে টেনশনে ফেলে দিয়েছে এবং তিনি সেখান থেকে কি বলবো পদত্যাগ করতে যাচ্ছেন, এমনও গুঞ্জন আছে। দর্শক, এবার প্রশ্নটি হলো যে বাংলাদেশে আরেকটি বিপ্লব আসবে কি আসবে না? জুলাই বিপ্লব যারা ঘটিয়েছিলেন প্রথমে তাদেরকে আমরা গোনাই ধরিনি, কি করবে? এরকম তো বাংলাদেশে বহু কিছু হয়েছে, কি আর হবে? শেষ পর্যন্ত দেখলাম তারাই হাসিনাকে তাড়ালো, যেটা বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো পারেনি 16 বছরে। তার মানে তাদের মধ্যে এমন কিছু ছিল যে তারা পেরেছে, তো তারাই আবার আরেকটা বিপ্লবের হুমকি দিচ্ছে এই দেশকে। তার মানে তারা বলছে যে আমরা যে কারণে জুলাই বিপ্লব ঘটিয়েছি তার একটি কারণ নির্বাচন নয়, তার অজস্র কারণ ছিল। আর যারা জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছে তারা বিচার পায়নি, এবং এই পুরনো বন্দোবস্তের বিরুদ্ধে আমাদের যে সংস্কার তাও হয়নি। অর্থাৎ ইউনূসকে দিয়ে আমরা একটি কাজও সফলভাবে করাতে পারিনি। তাহলে আমাদের এই আন্দোলন, এই রক্ত দেওয়া, এই জীবন দেওয়ার অর্থ কি? তার মানে তারা আবারও তাদের সমর্থিত অংশীজনকে নিয়ে একটা বিপ্লবের চিন্তা করছে। সেটা হাসিনার মতো হবে না ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন আদলে হবে, সেটা হয়তো সময় বলে দেবে। কিন্তু আরেকটা বিপ্লবের প্রস্তুতি চলছে। এই বিপ্লব কোন দিকে নিবে দেশকে, সেটা হয়তো আমরা সময়ের আলোকে বুঝতে পারব। দর্শক, আমার আজকের আলোচনার প্রধান ইস্যু সেটি হলো বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা। আমাকে কমেন্ট করবেন আজকে আপনারা কে কে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা চান, নাকি প্রগতিশীল বা আমরা যে ধারাবাহিকতা আছে গণতান্ত্রিক বা মানুষ মতবাদী যে সিস্টেমগুলোতে আমরা এখন আমাদের দেশকে দেখতে পাচ্ছি, এইভাবে কি এই দেশ থাকবে, নাকি ছবি সরানো মানে রাষ্ট্রপতিকে সরানোর পূর্বের ধাপ? এর মানে তাকে রাখা হচ্ছে না। কাগজে কলমে যেভাবে তিনি রাষ্ট্রপতি থাকলে তার ছবি কেন সরানো হবে? এখানে আরো একটা প্রশ্ন আসে যে তাকে সরানোর আগে তার ছবি সরানো কেন? এটা একটা মজার বিষয়। এখানে রিয়াকশন দেখা হচ্ছে যে কি হয়, তাকে সরানো হবে, একটু আলামত দিয়ে দেওয়া হলো, ইঙ্গিত দিয়ে দেওয়া হলো। এখন বিষয়টা কি হয়, মানুষ কিভাবে দেখে, বা এটার পক্ষে একটা জনমত তৈরি হোক। মানে সরকার রাষ্ট্রপতিকে সরালে এখানে বিএনপির আপত্তি আছে ডেফিনেটলি, কারণ চুপ্পু তো বিএনপির আব্বা। সাংবিধানিক সংকট তৈরি হবে এরকম কথাবার্তা আছে না? বিএনপি বলেছে, বিএনপিকে তো চুপ্পুকে এতদিন ঠেকিয়ে রেখেছে। চুপ্পু তো গত ডিসেম্বরের আগে বিদায় নেয়। আসিফ নজরুল এবং নাহিদ ইসলাম প্রধান বিচারপতির সাথে বৈঠক করেছেন যে কি করা যায়, কিভাবে সরানো যায়, কাকে রাষ্ট্রপতি বানানো যায়। কিন্তু বিএনপি ভেটো দিয়ে চুপ্পু আব্বাকে ধরে রেখেছে, বিএনপির চুপ্পু আব্বাকে ধরে রেখেছে। তো এই জন্য বিএনপির আপত্তি আছে। যদিও এই সরকার তখন পুরোটাই বিএনপির কোলে উঠে বসেছে, সেই জায়গায় সরকারের মধ্যে বিভিন্ন ধারা আছে, গ্রুপ আছে, এটা একটা গ্রুপের কাজ হতে পারে। এখানে চুপ্পুকে কোন যুক্তিতে সরাবে, এই যুক্তি তৈরি করার অংশ হিসেবে আগে ছবি সরানোর প্রক্রিয়া, সব নিঃসন থেকে রাষ্ট্রপতি ছবি সরানোর নির্দেশ, এতে জনগণ স্পষ্ট বুঝে গেছে। যেমন আমরা এই ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি, আপনার জনগণকে এই বক্তব্য শোনার সুযোগ করে দেন শেয়ার করে, কি যে চুপ্পুকে সরানো হবে, চুপ আউট। এখন সবাই আলহামদুলিল্লাহ বলছে, খুশি বলছে, সবাই বলছে তাড়াতাড়ি সরান, এখন লাঠি দেন, ওকে ধরতে হবে, সরালে হবে না, ও যেন পালাতে না পারে, গ্রেপ্তার করতে হবে, ও মুজিব সৈনিক, ও শেখ হাসিনার সাথে কি গোপন কথা বলেছে সব বের করতে হবে তদন্ত করে। একটা জনমত তৈরি হয়েছে। সরকার বলতে পারবে যে এই যে জনগণ তো এর গ্রেপ্তারই চায়, সরানো তো আছেই, এর গ্রেপ্তার চায়, তো জনগণ চায়, এই জন্য আমরা এটা করেছি। তো জনগণের জনমতটা বর্তমানে রাজনীতির আসল ব্যাটলফিল্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব। তো ওই জায়গায় যাতে সুন্দরভাবে একটা হাইপ তৈরি হয়, এই জন্য আগে ছবি সরানোর নির্দেশ, এরপরে আসবে রাষ্ট্রপতিকে নিজেকে সরানোর নির্দেশ।
নিজেকে শুধু সরালে হবে। এসালমের এই কর্মচারী, এসালম গ্রুপ বাংলাদেশ ধ্বংস করেছে, হাসিনার কেশিয়ার ছিল, নানান অভিযোগে এই চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে। হ্যাঁ, রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি মর্যাদা নিয়েই তিনি ডিভিশন পাবেন বা গ্রেপ্তার হবেন, কিন্তু তাকে গ্রেপ্তার করা উচিত বলে আমরা মনে করি। দর্শক, খবর, বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর মৌখিক নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয় নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র। এই মৌখিক নির্দেশনারও তাৎপর্য হচ্ছে, রাষ্ট্রপতিকে সরানোর আগে লিখিতভাবে তো আর তার ছবি সরানোর নির্দেশ দেওয়া যায় না। এই জন্য ছবি সরানোর লিখিত নির্দেশ দিতে হলে আগে রাষ্ট্রপতিকে সরাতে হয়। এই জন্য মৌখিক নির্দেশনা। সূত্র জানায়, বিশ্বের 80টি মিশনের ভেতর 70টি মিশন থেকে ছবি সরানো হয়েছিল। অবশিষ্ট মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, এই ছবি রাখা বা না রাখার কোনো নির্দেশনা ছিল না আগে থেকে। বিষয়টি ক্যাবিনেট ডিভিশন ভালো বলতে পারবে। বিদেশে থাকা বাংলাদেশি কয়েকটি মিশন জানিয়েছে, গত পরশু সন্ধ্যায় নির্দেশনা পেয়েছেন তারা। ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেল না দিলেও টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাইকমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন এসে উড়িয়ে দিয়েছে সূত্রটি। মানে এটা বলবে না। আর যে সূত্র ছবি সরানোর বিষয়ে কথা বলছে, তারা তো রাষ্ট্রপতিকে সরানোর বিষয়টা অবগত থাকার কথা নয়। তবে টুডে আর টুমোরো আমি যে কথাটা বলি, রাষ্ট্রপতিকে সরাতে হবে, এটা একটা অনিবার্য বাস্তবতা ছিল। কারণ বাংলাদেশে একটা নতুন পার্লামেন্ট গঠিত হবে, সে পার্লামেন্টে ভাষণ দেবেন এই রাষ্ট্রপতি, এবং সবাই এই চুপ্পুকে মহামান্য রাষ্ট্রপতি বলে তার বক্তব্যের উপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করবে। এটা বিপ্লবের সাথে একদম যায় না। এই জন্য এই চুপ্পুকে সরানো এটা একদম অনিবার্য ছিল। আমি যে কথাটা নানান আলোচনায় 2 দিন যাবত বলছি যে বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে, যেটা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়া বলেছিলেন, বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে। আমি এটা ডিটেলস আলোচনা করেছি। সেই বিপ্লবে পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, ইলিয়াস, আপ বাংলাদেশ, আরো নানান গোষ্ঠী ভূমিকা রাখবে এবং জামাত শিবিরও সেই বিপ্লবে সহায়তা করবে, সরাসরি না হলো। সেখানে নতুন সংবিধান প্রণয়ন বা এই সংবিধান বাতিলের একটা বিষয় থাকবে। তো এই জায়গায় রাষ্ট্রপতিকে সরানো ওই বিপ্লবের অন্যতম একটা এজেন্ডা হবে। যেমন আরেকটি বিপ্লব যদি হয়, যে কথাটা আমরা বলেছি, আলাদা আলোচনা করেছি, শুনবেন। সেই বিপ্লব সফল করতে রাষ্ট্রপতিকে সবার আগে লাথি দিতে হবে, চুপ্পুকে সবার আগে সরাতে হবে। এটা তো সিম্পল হিসাব। তো এই জায়গায় প্রসঙ্গত 5 আগস্টের পর যখন 8 আগস্ট নতুন সরকার দায়িত্বে আসে, তখন বড় মিশনগুলো আগেই সরিয়েছিল রাষ্ট্রপতির ছবি। কয়েকটি মিশন না সরানোর কারণ মৌখিক নির্দেশনা দেওয়া হয়। খুব সহজভাবে বিষয়টা উপস্থাপন করা হয়েছে গণমাধ্যমে, কিন্তু না, ভিতরে অন্দরমহলের খবর যারা রাখেন, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য রিলেটেড যে গ্রুপটা, তারা এটাকে রাষ্ট্রপতিকে সরানোর প্রক্রিয়া হিসাবেই ব্যাখ্যা করছেন এবং আমিও বিশ্বাস করি এই রাষ্ট্রপতিকে সরানো হবেই। এটা মাস্ট। শুধু সরানো হবে না, তা গ্রেপ্তার করতে হবে। ওদিকে এনসিপির ছেলেরা নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে এক প্রকার মাঠে নেমে গেছে। সেই জায়গায় চুপ্পু নীতি থাকতে পারে না। আবার কেউ কেউ বলছেন, যেমন সাংবাদিক ইলিয়াস বলেছেন, এবার চুপ্পুকে জয় বাংলা করা হচ্ছে, এরপরে ধরা হবে ওয়াকারকে, এর মানে সংস্কার হবেই। তাহলে এই বিষয়টা স্বাভাবিক না। সাংবাদিক ইলিয়াসের যে বক্তব্য বা পিনাকির যে গ্রুপটা আছে, তাদের যে এক্সপ্রেশন এই রাষ্ট্রপতির এই বিষয়টার পর, সেটা থেকে স্পষ্ট বোঝা যায় যে রাষ্ট্রপতিকে সরানো হবে, এরপরে ক্যান্টনমেন্টে হাত দেওয়া হতে পারে। তবে ক্যান্টনমেন্টে হাত দেওয়াটা ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। তবে ওই যেটা বলছি যে আরেকটা বিপ্লব বাংলাদেশে হবে, আরেকটা বিপ্লব লাগবে। সেই বিপ্লবের ফলে বাংলাদেশে একটা বড় পরিবর্তন আসবে। কিন্তু স্বাভাবিকভাবে বিএনপি অনেক কিছুই হতে দেবে না এবং ওয়াকারও অনেক কিছুই করবে না। এবং ক্যান্টনমেন্টে হাত দেওয়া বা এই বিষয়েও এটাও যে একদম অমূলক না, এটা কঠিন হলো বিপ্লবের মাধ্যমে হলো যে হবে। তার প্রমাণ আসনাদ সার্জি সেনাবাহিনী ডিজিএফআই বিরুদ্ধে কথা বলছেন, ডিজিএফআই বিল্ডিং এর ইট খুলে আনার কথা বলছেন। দেখেন আমরা কোন জায়গায় আছি, মানে কি সংকট শুরু হয়েছে আমাদের এই দেশে। গতকালকে মধ্যরাতে যখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সকল বৈদেশিক মিশনগুলোকে নির্দেশ দেওয়া হলো যে রাষ্ট্রপতি চুপ্পুর ছবি নামিয়ে ফেলতে হবে, তখনই এই গভীর রাতে সমস্ত বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয় যে তাহলে কি রাষ্ট্রপতি চুপ্পুর দিন শেষ হয়ে যাচ্ছে? তাহলে কি রাষ্ট্রপতি চুপ্পুকে শীঘ্রই অপসারণ করা হবে? এবং আমরা অধীর আগ্রহ করলাম পুরো দিন, কিন্তু পুরো দিন ধরে আমরা দেখলাম যে রাষ্ট্রপতি চুপ্পু তার পদেই আছেন। কিন্তু তাহলে আমরা এটা আগেও বলেছি যে তাহলে হঠাৎ করে টেলিফোন কলের মাধ্যমে বলা হবে যে চুপ্পুর ছবি এখনই নামিয়ে ফেলো সমস্ত বৈদেশিক মিশন থেকে, এত আর্জেন্সি কেন? যদিও একটু আগে মুশফিকুল ফজল আনসারী, যিনি এখন মেক্সিকো রাষ্ট্রপতি, তিনি বলেছেন যে আমি আমার দূতাবাস থেকে চুপ্পুর ছবি নামাইনি, আমি নামিয়েছিলাম যখন আমি প্রথম দিন ওখানে গিয়েছি, কাজে আমার এখন আর ছবি নামানোর প্রশ্নই আসে না। কিন্তু যেসব দূতাবাস নামায়নি তাদেরকে এখন নামানোর জন্য বলা হয়েছে এবং তদারকি করার জন্য একজন স্পেশাল লোক নিয়োগ দেওয়া হয়েছে। এবং দর্শক, আজকে আরেকটি ঘটনা, সেটা হচ্ছে যে
চুপ্পু সরকারের কাছে আবেদন করেছেন, তিনি বিদেশ যেতে চান চিকিৎসার জন্য। তিনি অসুস্থ, তিনি বিদেশ যেতে চান। এবং অনেকেই মনে করতেছেন যে রাষ্ট্রপতি চুপ্পু একবার বিদেশ গেলে তিনি বাংলাদেশে আর ফিরবেন না। আপনারা জানেন যে রাষ্ট্রপতি চুপ্পু তিনি কার্যত এখন গৃহবন্দী, তার কোনো ক্ষমতাই নেই। তিনি রাষ্ট্রপতি হিসাবে শুধু পদেই আছেন, কিন্তু কোনো ক্ষমতা নেই। তিনি একজন ফুললি গৃহবন্দী, তিনি বঙ্গভবন থেকে বেরো হন না। তো তিনি আবেদন করেছেন যে আমি চিকিৎসার জন্য আমি বিদেশ চলে যাব, কিন্তু সরকার তা নাকচ করে দিয়েছে। সরকার বলেছে যে না, দেশের এই সাংবিধানিক সংকটের ভিতরে আপনি কোথাও যেতে পারবেন না, যেহেতু এখন স্পিকার পদত্যাগ করেছে, ডেপুটি স্পিকার কারাগারে, সুতরাং এই সময় আপনি চলে গেলে একটা সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। এই কারণে সরকার তাকে যেতে দেয়নি। কিন্তু এখন দুটো ব্যাপার একটু সাংঘর্ষিক মনে হচ্ছে। এক হচ্ছে, যদি সরকার চায় যে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ, তাহলে রাষ্ট্রপতি চুপ্পু যদি বিদেশ যেতে চায়, সরকারের তো খুশি হওয়ার কথা। আচ্ছা যান, আপত্তি দেখানো। কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুর ছবি নামানো হলো দূতাবাস থেকে, এবং আমরা ধারণা করি যে এতে রাষ্ট্রপতি চুপ্পুর উপর একটা প্রেসার ক্রিয়েট করা হলো মনস্তাত্ত্বিক ভাবে, যে আপনি পদত্যাগ করুন, দেখেন আমরা আপনার ছবিও নামে ফেলেছি, আপনি এখনো কেন আসেন, আপনি যান না কেন, তাই না? কিন্তু যখনই আবার চুপ্পু বিদেশ যাওয়ার জন্য আবেদন করেন, তখন তার সে আবেদন সরকার কর্তৃক প্রত্যাখ্যাত হয়। তার মানে কি সরকার চাচ্ছেন যে চুপ্পু পদত্যাগ করুক, কিন্তু দেশেই থাকুক? অনেকে আবার বলতেছেন যে বিদেশে গিয়ে চুপ্পু বলবেন যে আমি পদত্যাগ করি নাই, আমি রাষ্ট্রপতি। আর শেখ হাসিনা বলবেন আমিও পদত্যাগ করি নাই, আমিও প্রধানমন্ত্রী। তখনই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মিলে একটা প্রবাসী সরকার গঠন করে তারা বিদেশ থেকে একটা নতুন সরকারের কার্যক্রম পরিচালনা করবেন। ঠিক এই ধরনের স্বতন্ত্র হয়ে থাকতে পারে বলেই হয়তোবা সরকার তাকে বিদেশ যেতে দিতে চায় না। কিন্তু একটা বিষয় তো স্পষ্ট যে রাষ্ট্রপতি চুপ্পু তিনি ছিলেন আগাগোড়া একজন দুর্নীতিবাজ এবং তেলবাজ। শোনা যায় তিনি যখন দুদকের কমিশনার ছিলেন, তিনি 5,000 টাকা পর্যন্ত ঘুষ খেতেন। তিনি অ্যাসালমের ক্যাশিয়ার ছিলেন। অ্যাসালম যে কোটি কোটি টাকা লুট করেছে, উনি তার সহযোগী ছিলেন। উনি তৈলাক্ত কলাম লিখতেন। শেষ পর্যন্ত শেখ হাসিনা হঠাৎ করে তাকে এনে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে মূলত শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের রানী। মানে তার যখন যা খুশি তাই করতেন, তিনি তার সভা পরিষদের সঙ্গে কোনো কথা বলতেন না। যেদিন চুপ্পুকে রাষ্ট্রপতি বানানো হয়, সেই দিন কেউ জানে না যে কে রাষ্ট্রপতি হবেন। হঠাৎ করে ওবায়দুল কাদের চুপ্পুকে দেখে চমকে উঠেছে, এই চুপ্পু হবে রাষ্ট্রপতি, কিন্তু তাই হয়েছে। এবং বাংলার ইতিহাসে সবচেয়ে অযোগ্য এবং তৈলবাজ রাষ্ট্রপতি যিনি শেখ হাসিনাকে বলেন যে আমি রাষ্ট্রপতি হওয়ার কারণে আপনার পদদলি নিতে পারি না, কারণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর চেয়েও পোস্টে বড়। তো সেই চুপ্পু অনেক দুর্নীতি করেছেন, দুর্নীতি করে দুবাইতে বাড়ি করেছেন, গাড়ি করেছেন, সম্পত্তি করেছেন, এবং তার দুবাইয়ের আনলিমিটেড রেসিডেন্স পারমিটও আছে। কারণ তিনি কিন্তু গুণাঙ্গরও বোঝেননি যে শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি করে ফেলবেন। এর জন্য তিনি মন মতো দুর্নীতি করেছেন এবং বুড়া বয়সে তিনি চলে যাবেন দুবাইতে। কিন্তু শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি বানিয়ে বঙ্গভবনে রেখে দিয়ে একদিন শেখ হাসিনা পালিয়ে গেলেন। এখন উনি পালিয়ে বিপদে। এবং শেখ হাসিনা যখন পালিয়ে যায় এবং গণভবন ছাত্র জনতা দখল করে ফেলে, তখন রাষ্ট্রপতি চুপ্পু নাকি এইভাবে কাঁদতেছিলেন ভয়ে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।